মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং। আমাদের এটা সেকেন্ড ক্লাস এই পোয়েমটার উপরে, কারণ ফার্স্ট ক্লাসটা আমরা অলরেডি করেছি। ফার্স্ট ক্লাসটাতে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, আমি জেনেছি যে এই কবিতার ব্যাকগ্রাউন্ড কি, এই কবিতাটা কোন সময়ে লেখা হয়েছিল, এই কবিতাটা কখন পাবলিশড হয়েছিল, এবং এই কবিতার প্রাইমারি অর্থাৎ ফার্স্ট 1 লাইন থেকে 21 লাইন্স পর্যন্ত ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং আমরা করেছি। তোমরা এখনো যারা ফার্স্ট ক্লাসটা করোনি তারা অতি অবশ্যই এই ক্লাসটা প্রথমে ফলো করো, তারপর আজকের ক্লাসটা করো, যেটা আমরা আলোচনা করব 21 লাইন্স থেকে রেস্ট অফ দ্য পোয়েম, ইট মিনস 56 লাইন্স। ডেসক্রিপশন বক্সে লিংক আছে আমাদের প্রথম ক্লাসের পার্ট 1 যে ক্লাসটা করেছি, সেই ক্লাসটা আগে দেখে নাও ওখানে লিংক থেকে, এবং তারপরে এই ক্লাসটা করো। সুতরাং চলো সময় নষ্ট না করে আমরা আজকে পড়ে নিই বাকি অংশটা, অর্থাৎ 21 লাইন্স টু 56 লাইন্স অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং। দেখো 21 লাইনের যেখান থেকে আমরা শুরু করছি সেখানে কবিতাতে বলা হচ্ছে সি হ্যাড এ হার্ট। আমি একটু মনে করিয়ে দিই যে এই সম্পূর্ণ বক্তব্যটা ডিউক বলছেন একজন মেসেঞ্জারকে, একজন এনভয়কে, যিনি একজন কাউন্টের এনভয়। কারণ তিনি ডিউকের সেকেন্ড ম্যারেজের সেটেলমেন্ট করতে এসেছেন। সেই সময়ে ডিউক তার লেট ওয়াইফ, তার সম্পর্কে তার একটা ছবি, তার একটা পিকচার, তার একটা পেন্টিং, সেই পেন্টিংটাকে ডেসক্রাইব করছেন। আসলে পেন্টিং ডেসক্রিপশনের মাধ্যমে তিনি তার লেট প্রিভিয়াস ওয়াইফ, তার সম্পর্কে ডিটেলসটা তুলে ধরছেন। আমি এটাও বলেছিলাম যে যদি আমরা হিস্টোরিক্যাল ওয়েতে দেখি তাহলে লিউক্রেসিয়ার কথা বলেছি, যিনি ছিলেন ডিউক অ্যালফোনসো, তার যে লেট ওয়াইফ, এবং এখন তিনি বিয়ে করতে চাচ্ছেন বারবারার সাথে, এবং সেই যে রেফারেন্সটা তুলে আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো যেখানে ডিউক মেসেঞ্জারকে তার লেট ওয়াইফ সম্পর্কে ডিটেলস বলছেন। তিনি বলছেন সি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল। এখন এই কথাটা সি হ্যাড এ হার্ট, এই কথাটা শুনে আমার মনে হচ্ছে তিনি তার ওয়াইফ সম্পর্কে পজিটিভ রিমার্ক করছেন। সি হ্যাড এ হার্ট, তার হৃদয় ছিল, কিন্তু না, অ্যাকচুয়ালি ডিউক এখানে তার স্ত্রীর নেগেটিভ কোয়ালিটিগুলোকে তুলে ধরতে ব্যস্ত। তারপরেই আমরা পাবো, দেখো সি হ্যাড এ হার্ট, তার হৃদয় ছিল, হাউ শ্যাল আই সে। এখানে অরিজিনালি তিনি হার্ট যেটা বলতে চেয়েছেন, একটা কনজারভেটিভ মাইন্ডসেটটাকে তিনি উল্লেখ করতে চাইছেন। কনজারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল মানসিকতা। মানে সাধারণত তিনি এক্সপেক্ট করছেন যে ওয়াইফ সবসময় হাজবেন্ডের প্রতি লয়াল থাকবে, এবং হাজবেন্ডের যেটা ভালো লাগবে না সেটা তার ওয়াইফ করবে না। কিন্তু তার এখানে অবজেকশন, ডিউক অবজেকশন করছেন যে তার লেট ওয়াইফের যে হার্টটা ছিল সেই হার্টটা তার প্রতি সিম্প্যাথেটিক পিওরলি ছিল না, তার প্রতি প্যাশনেট পিওরলি ছিল না। এখানেই তার অবজেকশন। কারণ তিনি এই প্রশ্ন করছেন ওই জন্যে, হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলি বা কিভাবে বলবো। টু সুন মেড গ্ল্যাড, টু সুন মানে খুব শীঘ্রই, কুইকলি, মেড গ্ল্যাড মানে আনন্দিত হয়ে যায়, অর্থাৎ তার হৃদয়টা সহজেই আনন্দিত হয়ে যায়। হিজ হার্ট used to become very glad within a very short time, অল্প সময়ের মধ্যেই তার হৃদয়টা আনন্দিত হয়ে যায়। too easily impressed, খুব তাড়াতাড়ি সহজেই প্রভাবিত হয়ে যায়। she liked, তিনি পছন্দ করতেন, অর্থাৎ তার স্ত্রী পছন্দ করতেন,
whatever she looked on, যা কিছুই, whatever she looked on, যা কিছুই তিনি দেখুন না কেন, অর্থাৎ তিনি তার স্ত্রী যা কিছুই দেখতেন না কেন সমস্ত কিছু দেখেই তার হৃদয়টা আনন্দিত হয়ে যেত এবং ইমপ্রেসড হয়ে যেত, এটা তিনি বলতে চাইছেন। and her looks went everywhere, তার দৃষ্টি, তার যে লুকস সেটা সমস্ত দিকে যেত, অর্থাৎ তার দৃষ্টি সমস্ত দিকে খেলতো, তিনি সমস্ত দিকে তাকাতেন, সমস্ত জিনিসগুলো উপভোগ করতেন। she used to feel everything, she used to see everything, she used to be impressed by everything, তিনি সমস্ত কিছুর দ্বারা প্রভাবিত হতেন। স্যার, স্যার মানে ওই এনভয়কে অ্যাড্রেস করে বলছেন। ড্রামাটিক মনোলগের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখান থেকে আমার মনে হচ্ছে কেউ তার কথা শুনছে, সামওয়ান ইজ ইন ফ্রন্ট অফ ডিউক, ডিউকের সামনে কেউ বসে আছে, সে শুনছে, তাকে অ্যাড্রেস করে তিনি বলছেন স্যার, মহাশয়, ইট ওয়াজ অল ওয়ান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ। এই যে আমরা এখানে যে ফ্রেজটা পাবো না, যে ইট ওয়াজ অল ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজ। ইট ওয়াজ অল ওয়ান মানে কি, দেখো এখানে বলেছি ইট ওয়াজ অল ওয়ান মানে এভরিথিং হ্যাড ইকুয়াল ভ্যালু ফর হার, প্রত্যেকটা জিনিসের সমান মূল্য ছিল তার কাছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা ওর উপরে আমাদের লং কোশ্চেন আসতে পারে এবং তোমরা আন্ডারলাইন করে রাখবে এই লাইনটা। ডিউক বলতে চাইছেন যে সমস্ত কিছু তার কাছে সমান ছিল। সমস্ত কিছু তার কাছে সমান ছিল মানে মানে তিনি যা কিছুই দেখতেন, যা কিছুই তিনি তার চোখের সামনে পেতেন বা যা কিছুই তিনি সংস্পর্শে আসতেন সবই তার ভালো লাগতো। এখন এখানে ডিউক নিজের থেকে মানে হিমসেলফ, ডিউক হিমসেলফ অ্যান্ড দ্য আদার থিংস, এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলছেন সি ওয়াজ দ্য হাজবেন্ড, তিনি হাজবেন্ড ছিলেন। সো অ্যাজ এ হাজবেন্ড সি মাস্ট বি ইমপ্রেসড বাই হিম, তার দ্বারা তার প্রভাবিত হওয়ার কথা। বাট he had the objection, তার অবজেকশনটা কি, that she used to be impressed by everything, সমস্ত কিছু দ্বারা ইমপ্রেসড হয়ে যেতেন। এবং তিনি বলছেন it was all one means everything had equal value for her, তার কাছে সমস্ত কিছুর একটা মূল্য ছিল। এটা পজিটিভ সেন্সে তিনি বলছেন না, তিনি এখানে মকিং সেন্সে বলছেন। কেন বলছেন মকিং? বিদ্রুপ করে বলছেন, এবং বিদ্রুপ করে তিনি তাকে সমালোচনা করছেন, ক্রিটিসাইজ করছেন তার লেট ওয়াইফকে। বলছেন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এখানে খুব ইম্পর্টেন্ট মাই ফেভার। মাই ফেভার মানে হচ্ছে দ্য গিফট, দ্য গিফট অফ ডিউক, ডিউকের একটা গিফট এর কথা মাই ফেভারের মাধ্যমে বোঝানো হয়েছে। অ্যাট হার ব্রেস্ট মানে হচ্ছে তার বুকে, অর্থাৎ তার গলায় তিনি একটা নেকলেস দিচ্ছেন। তাহলে ফেভার বলতে নেকলেসের কথা বলছেন, বলছেন ডিউক তাকে একটা নেকলেস প্রেজেন্ট করেছিলেন। দ্যাট ইজ রেফার্ড টু বাই দ্য ফ্রেজ মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। ওকে, ডিউক বলছেন আমি তাকে একটা নেকলেস দিয়েছিলাম, আমি তাকে একটা গিফট করেছিলাম তার ব্রেস্ট, তার বুকে মানে তার গলাতে, বুকের উপরে পরার জন্য, এটা তার ফেভার। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট, তাহলে এই যে একটা কথা উদাহরণ দিলেন, এটা একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা হচ্ছে যে ডিউকের যে লেট ওয়াইফ তিনি যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন তার ফেভার, তার যে গিফটের দ্বারা প্রভাবিত হয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি আবার প্রভাবিত হচ্ছেন দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। ড্রপিং মিনস ফেডিং অ্যাওয়ে, আলো নিষ্প্রভ হয়ে যাওয়া, অর্থাৎ যখন দিনের আলোটা নিষ্প্রভ হয়ে যায়, ড্রপিং অফ দ্য ডে লাইট মিনস সেটিং অফ দ্য সান, সূর্যের আলোটা যখন নিষ্প্রভ হয়ে যায়, ইন দ্য ওয়েস্ট পশ্চিম আকাশে, সানসেটের কথা বলছে, অর্থাৎ সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার সময়, সেটাও তার ভালো লাগে। অর্থাৎ ডিউক তাকে একটা নেকলেস গিফট করছেন, সেটাও তার ভালো লাগে। আবার সানসেট মানে যখন সূর্য অস্তমিত হচ্ছে, তখন সেই নেচারের বিউটিটা দ্বারাও তিনি কি হচ্ছেন, প্রভাবিত হচ্ছেন, মানে তিনি সেটার দ্বারাও আনন্দিত হচ্ছেন। দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল, বাউ মিনস ব্রাঞ্চেস, ডাল, চেরিজ মিন চেরি গাছের ডাল, সাম অফিসিয়াস ফুল, অফিসিয়াস মানে কি, অফিসিয়াস কথার মানে হচ্ছে অফারিং আনওয়ান্টেড সার্ভিসেস, মানে সামওয়ান হু অফার সাম আনওয়ান্টেড সার্ভিস, যে তাকে হয়তো কোনো একজন বাউ অফ চেরিজ মানে চেরির গাছের ডাল নিয়ে এসে তাকে দিল। অফিসার্স ফুল মানে সেই ব্যক্তিটাকে ফুল হিসেবে বলছেন যিনি তার স্ত্রীকে এই অফারটা করছেন, যে এ বাঞ্চ অফ চেরিজ। ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, যেটা অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান,
ফলের বাগান থেকে ভেঙে আনা হয়েছিল যখন তার জন্য, হ্যাঁ, যখন তাকে অফার করছে। দ্য হোয়াইট মিউল, এবং সাদা খচ্চরের উপরে, এটা এক ধরনের প্রাণী, যে প্রাণীটার উপরে শি রোড, তিনি যখন চাপছেন, উইথ রাউন্ড দ্য টেরাস। টেরাস মানে ইটালির যে বাড়িগুলো সেই সময় ছিল রেনেসা পিরিয়ডে, সেই সময়ে প্রত্যেক বাড়িতে একটা করে টেরাস থাকতো। টেরাস মানে হচ্ছে রেজড প্ল্যাটফর্ম ইন ফ্রন্ট অফ দ্য ইটালিয়ান হাউসেস, ইটালিয়ান বাড়ির সামনে উঁচু একটা উঠোনের মতন জায়গা। সেই টেরাসে যখন তিনি একটা মিউল, একটা খচ্চর জাতীয় প্রাণীর উপরে মানে চেপে ঘুরতেন, তখনও তার কাছে সেটা ভালো লাগতো। তিনটে উদাহরণ দিচ্ছেন দেখো, একটা সানসেটটাও তার ভালো লাগতো, তার বাঞ্চ অফ চেরিজও ভালো লাগতো, যেটা কোনো এক অফিসের ফুল তাকে প্রেজেন্ট করতো। আর থার্ড নাম্বার হচ্ছে যখন সে মিউলের উপরে চেপে চারদিকে ঘোরাফেরা করতো, তখনও তার ভালো লাগতো। এই তিনটা এক্সাম্পলের সঙ্গে কম্প্যারিজনটা হচ্ছে তার ফেভার, মানে তার একটা গিফটের কথা। অর্থাৎ তার অবজেকশন এটাই যে তার স্ত্রীর একটা সেন্স অফ ডিসক্রিমিনেশন, আলাদা করার একটা অনুভূতি থাকা উচিত ছিল। সেন্স অফ মানে ডিসক্রিমিনেশন মানে পার্থক্য বিটুইন দ্য গিফট অফ দ্য ডিউকের গিফট অ্যান্ড দ্য আদার ইম্পর্টেন্ট থিংস, আদার অ্যাট্রাকটিভ থিংস, এই দুটোর মধ্যে গ্যাপ রাখা উচিত। কিন্তু ডিউক বলছেন সবেতেই তার খুব আনন্দ। and all and each would draw from her, এই সমস্ত কিছু like the approving speech মানে থ্যাংক ইউ, ধন্যবাদ, মানে ওয়ার্ডস অফ থ্যাঙ্কস এন্ড অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা বা ধন্যবাদের কথা তার কাছ থেকে আদায় করে নেয়। এই সমস্ত জিনিসগুলোই তার মধ্যে অ্যাপ্রিসিয়েশন সেন্স তৈরি করে, আর তিনি অ্যাপ্রিসিয়েট করে দেন সমস্ত কিছুকে। অর ব্লাশ মানে হচ্ছে লজ্জা, ফিলিংস অফ সাই, লজ্জা প্রকাশ করা, অথবা তিনি লজ্জা প্রকাশ করতেন এই সমস্ত কিছুতে। দিস আর দ্য অবজেকশনস দ্যাট দ্য ডিউক মেড এগেইনস্ট হিজ লেট ওয়াইফ, তার গত স্ত্রীর সম্পর্কে তিনি অবজেকশন গুলো করছেন। এরপর বলা হচ্ছে অ্যাট লিস্ট, কমপক্ষে। পরের লাইন চলে যাই, পরের লাইনে বলছে অ্যাট লিস্ট সি থ্যাঙ্কড মেন, তিনি ধন্যবাদ দিতেন মানুষদেরকে। তিনি বলছেন হ্যাঁ, মানুষদেরকে ধন্যবাদ দিতেন। গুড, গুড কথাটার বলার পরে দেখো একটা এক্সক্লেমেটরি মার্ক আছে। অ্যাকচুয়ালি তিনি অ্যাপ্রিসিয়েশন করছেন না তার স্ত্রীকে, তিনি এখানে মকারি সেন্সে যে ডিউক ডাজন্ট ডিসঅ্যাপ্রুভ হিজ ডাচেস ফর থ্যাঙ্কিং পিপল, তিনি কিন্তু ডিসঅ্যাপ্রুভ করছেন না, তিনি অ্যাপ্রুভ করছেন। ডিউক অ্যাপ্রুভ করছেন, মেনে নিচ্ছেন, হ্যাঁ তিনি মানে মানুষকে ধন্যবাদ দিতেন, গুড, ভালো। বাট থ্যাঙ্কড সামহাউ, আই নো নট হাউ, কিন্তু আমি জানি না কিভাবে, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift। এখানে একটা সারপ্রাইজিং রিমার্ক আছে। রিমার্কটা কি? তিনি বলছেন she ranked my gift, মানে তিনি র্যাঙ্কে দিতেন, মানে তিনি ধরো আমি কোনো একটা জিনিস পেলাম, আমি আমার বাবার কাছ থেকে পেলাম, আমি আমার মায়ের কাছ থেকে পেলাম, বাবা মায়ের কাছ থেকে গিফটটা পাওয়ার পরে আবার একটা বন্ধুর কাছ থেকেও পেলাম, আমি বন্ধুকে বললাম তোমার যে গিফটটা না সেটা আমার বাবার মতো হয়নি, তাহলে আমি কি করলাম, আমার বাবার গিফটটাকে কোন র্যাঙ্কে নিয়ে গেলাম, ফার্স্ট র্যাঙ্কে নিয়ে গেলাম, প্রথম র্যাঙ্কে নিয়ে গেছি, সেকেন্ড র্যাঙ্কে আমি আমার বন্ধুর গিফটটা নিয়ে এসেছি। এখানে সেটাই বোঝানো হয়েছে, ডিউক বলছে সি র্যাঙ্কড মাই গিফট, তিনি আমার যে গিফটটাকে তিনি এমন একটা র্যাঙ্কে দেন, এমন একটা জায়গায় রাখেন, কোন গিফটটা না, গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, এটা হেরিটেজের কথা বলা হচ্ছে। ডিউক বলতে চাইছেন যে তাদের বংশের, তাদের যে ফ্যামিলির একটা 900 ইয়ার্সের 900 বছরের একটা ফেম, গৌরব, একটা হেরিটেজ, একটা ঐতিহ্য আছে তাদের নামের। সেই ঐতিহ্যটা যখন তিনি ডাচেসকে বিয়ে করছেন তখনই সেই ঐতিহ্যটা তার কাছে চলে যাচ্ছে। অর্থাৎ তার একটা গ্রেটেস্ট গিফট হচ্ছে তার যে ফ্যামিলির 900 ইয়ার্স, 900 বছরের যে ফেম, গৌরব, 900 বছরের যে ঐতিহ্য, সেই হেরিটেজটা যেন তার মধ্যে যাচ্ছে, সেটাই বলেছে। ভালোভাবে আমি লিখেছি দেখো, যে র্যাঙ্ক মানে কনসিডার্ড, বিবেচনা করা, র্যাঙ্ক মানে কনসিডার্ড, প্লেস অন এ লেভেল, একটা লেভেলে রাখা। My gift, the Duke's name is 900 years old and he has given his name to the Duchess by marrying her, that his family is very old one, তাই না? তার ফ্যামিলির ঐতিহ্যটা যেন তার উপরে চেপে যাচ্ছে, কারণ সেও তো তার ফ্যামিলির একটা অংশ এসে পরিণত হচ্ছে,
তিনি বলছেন আমি জানি না কিভাবে তার যে গিফটটা, যে 900 ইয়ার্সের যে হেরিটেজের যে গিফট, ঐতিহ্যের যে গিফট, সেটা তার ডাচেস, তার লেট ওয়াইফ কিভাবে উইথ এনিবডিজ গিফট অন্য কারো গিফটের সঙ্গে একই লেভেলে রাখে বা একই জায়গায় ধরে রাখে, সমতুল্য করে রাখে। এখানে যেটা রিফ্লেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেসির কথা বলা হচ্ছে। দেখো বলেছি যে ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেসি হেল্ড ইট টু বি এ গ্রেট অনার টু বিলং টু অ্যান ওল্ড ফ্যামিলি উইথ এ লং হিস্ট্রি, একটা পুরনো ফ্যামিলি যার একটা দীর্ঘ ইতিহাস আছে, সেই সকল ফ্যামিলির মধ্যে থাকা একজন ব্যক্তি যথেষ্ট গর্ব অনুভব করে, এবং সেই যে বিষয়টা সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। এখানে সেই গর্ব, সেই প্রাইডের কথাই প্রকাশ পাচ্ছে ডিউকের মাধ্যমে। তিনি বলছেন যে আমার এই যে ঐতিহ্যের যে ভার তার স্ত্রীর উপরে গিয়েছিল, তিনি সেই গিফটটাকে কিভাবে অন্য গিফটের সঙ্গে তুলনা করেন। দ্যাট ওয়াজ দ্য অবজেকশন, দ্যাট ওয়াজ দ্য ক্রিটিসিজম। এটা সমালোচনা, এটাই অবজেকশন, এটাই হচ্ছে তার প্রতিবাদ বা তার ইয়ের বিরুদ্ধে একটা অবজেকশন, হ্যাঁ, সেটা বলা হচ্ছে। পরের পরের লাইনে যাই, প্যারাগ্রাফ হবে না এখানে। পরের লাইন হচ্ছে, দেখি পরের লাইনে যাই, 34 থেকে আমরা পাবো, who would stoop to blame this sort of trifling। এই যে ট্রিফলিং কথাটা, এই ট্রিফলিং কথাটার মানে হলো ফুলিশ কন্ডাক্ট, বোকা আচরণ। স্টুপ মানে ঝুঁকে যাওয়া, মানে নিচে নামা। কে নিচে নামতে পারে এত? টু ব্লেম, দায়ী করার জন্য, ব্লেম মানে কাউকে ক্রিটিসাইজ করার জন্য, সমালোচনা করার জন্য। কে অত নিচে নামবে সমালোচনা করার জন্য? এই ধরনের ফুলিশ অ্যাক্ট, এই ধরনের বোকামির কাজ, ডিউক বলছেন এই ধরনের বোকামি কাজগুলোকে সমালোচনা করার জন্য কে নিচে নামবে? কে মানসিকভাবে, কর্মগতভাবে নিচে স্ট্যান্ডার্ডে নামবে? ইভেন হ্যাড ইউ দ্য স্কিল ইন স্পিচ, কথার মধ্যে তোমার একটা স্কিল, দক্ষতা প্রয়োজন, which I have not, যেটা আমার হয়তো নেই। To make you will quite clear to such an one and say, such an one means such a childish or frivolous person as Duchess, ডাচেসের মতো এ ধরনের শিশুর মতন আচরণকারী ব্যক্তিকে কে তাকে রেকটিফাই করবে? এই যে বলছে makes you quite clear to such a one, will মানে desire, এখানে যে will বলছে যে your will means your desire, কে ক্লিয়ার করবে, কে পরিষ্কার করবে যে তোমার এই যে ইচ্ছেটা, এই যে মেক ইয়োর উইল, কে এই ইচ্ছেটা তৈরি করবে মনের মধ্যে পরিষ্কার ভাবে এই ধরনের চাইল্ডিশ অ্যাক্ট, এই ধরনের শিশুর মতন আচরণকে, অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, এবং বলুন এই যে জাস্ট সে, বলুন যে জাস্ট দিস, এটা এবং এই ধরনের আচরণটা ডিসগাস্ট মি, এটা বিরক্ত করা। ডিসগাস্ট কথাটার মাধ্যমে হচ্ছে বিরক্ত করা বলে, এটা আমাকে বিরক্ত করে। হিয়ার ইউ মিস means mark where she fell short of the standards of the decorous behavior. She miss means she misses or she missed the behavior of a standard society. একটা স্ট্যান্ডার্ড সোসাইটি, স্ট্যান্ডার্ড ফ্যামিলির একজনের মূল আচরণটা সে কি করে, এখানেই মিস করে, এখানে সেটা তার মধ্যে পাওয়া যায় না। or there exceeds the mark, মার্ক মানে হচ্ছে একটা লেভেল, এখানে লিমিট, মার্ক বলতে লিমিটকে বোঝানো, এই লিমিটকে ক্রস করা, এখানেই সেই লিমিট, সমস্ত লিমিটকে কি করে যায়, এক্সিড করে যায়, ক্রস করে যায়। and if she let herself to be lessened so, যদি তার নিজেকে সে ছোট মনে করে, nor plainly set her wits to use, দেখো lessened so কথাটা বলছে, lessened মানে এখানে ছোট করা নয়, lessened মানে হচ্ছে শিক্ষা, lessened মানে taught and corrected at this manner, and if she let herself be lessened so, nor plainly set her wits to use, খুব ইম্পর্টেন্ট একটা লাইন যেখানে তিনি বলছেন যে she let herself be lessened। এখন begin arguing মানে set your, এখানে যেটা আমি বললাম যে she let herself be lessened so, সে নিজেকে শিক্ষা দেবে, nor plainly অর্থাৎ নিজেকে শিক্ষা দেবে না এবং সরলভাবে set her wits to use, এই ফ্রেজটার মানে set her wits to use, এই ফ্রেজটার মানে হচ্ছে she would argue with you, সে তখন তর্ক করবে। যখনই তুমি শিক্ষা দিতে যাবে সে শিক্ষা নেবে না, সে বরঞ্চ তর্ক করবে।
ফরশুত, ফরশুত মানে অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, সাথে সাথেই। ফরশুত, ফরশুত মিন্স অ্যাট ওয়ান্স, সাথে সাথে। অ্যান্ড মেড এক্সকিউজ, এক্সকিউজ মানে অজুহাত দেবে, বিভিন্ন বিষয়, তার তার যে ধারণা, সেই ধারণা বা তার কন্ডাক্ট, তার আচরণ, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে অজুহাত দিয়ে, এক্সকিউজ করে। ইভেন দেন উড বি সাম স্টুপিং, তারপরেও স্টুপিং এর ব্যাপার, স্টুপিং মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, মানে নিচু লেভেলে যাওয়া, তাকে বোঝানোর জন্য। আই চুজ নেভার টু স্টুপ, আমি কখনো ঝুঁকবো না। যেটা বলা হচ্ছে, নোট দ্য টোন অফ কম্প্রোমাইজিং অ্যারোগেন্স, অর্থাৎ আমি কম্প্রোমাইজ করব না। এই যে আমি কম্প্রোমাইজ করব না, ডিউক বলছে আই উইল নট কম্প্রোমাইজ, আই উইল নট গিভ হিম এ লেসন, গিভ আর এ লেসন, আমি তাকে লেসন দেব না। এই যে এই কম্প্রোমাইজ না করা, এই স্টুপ কথাটার মাধ্যমে কম্প্রোমাইজ কথাটাকে বোঝানো হচ্ছে। এটার দ্বারা বোঝাচ্ছে যে ডিউক হ্যাড এ ভেরি অ্যারোগেন্ট ক্যারেক্টার। সেই অ্যারোগেন্ট ক্যারেক্টারের বিষয়টা এখানে বলা হলো, যে হি অ্যারোগেন্টলি সেড দ্যাট আই উড নট স্টুপ, আমি স্টুপ করব না, আমি ঝুঁকবো না। আই উইল নট কারেক্ট হার, আমি তাকে কারেক্ট করব না। হোয়াট এভার সি ওয়াজ, যাই কিছুই থাক না কেন, বা হোয়াট এভার সি ইজ, আই উইল নট কারেক্ট হার। এই যে এই সেন্সটা তৈরি করা হলো, তাই না? এরপরের লাইনে যাই, যেটা 43 to 48। ও স্যার, আবার তাকে অ্যাড্রেস করছে, ওই এনবয় বা মেসেঞ্জারকে অ্যাড্রেস করে ডিউক বলছেন, সি স্মাইলড, তিনি হেসেছিলেন, নো ডাউট, নিঃসন্দেহে, whenever I passed her, যখনই আমি পাশ দিয়ে পেরিয়ে যাই। অর্থাৎ আমি, এটা এটা সূচনা করছেন তিনি, সূচনাকারী হিসাবে বলছেন, আমি যখন তার পাশ দিয়ে পেরিয়ে যাই না, সে কিন্তু স্মাইল, সে কিন্তু হেসেছিল। বাট হু পাস্ট উইদাউট মাচ, দ্য সেম স্মাইল। আর কেউ যদি তার পাশ দিয়ে কোনো কিছু না নিয়েও পেরোয়, মানে অত ডিগনিফাইড পারসনও নয়, এই যে বলছে উইদাউট মাচ, মানে হু পাস্ট উইদাউট মাচ, মানে হচ্ছে যে এভরিওয়ান হু ইজ নট বার্ডেন্ড উইথ গ্রেট হেরিটেজ, যার অত হেরিটেজ নেই, যার কোনো মর্যাদা নেই, সেলফ ডিগনিটি নেই, সেই ব্যক্তিটাও পেরিয়ে যাক। whenever I passed, আমি পেরিয়ে যাই, আমার প্রতি হাসবে, অন্য কেউ পেরিয়ে যাক, সেটাই বলছে। হু পাস্ট উইদাউট মাচ, দ্য সেম স্মাইল, একই হাসিটা তিনি দিতেন। দিস গ্রিউ, এটা বেড়ে উঠেছিল, এটা বৃদ্ধি পেয়েছিল। আই গেভ কমান্ডস, আমি আদেশ দিয়েছিলাম, আমি তাকে অর্ডার দিয়েছিলাম, কমান্ডস। দেন অল স্মাইল স্টপ টুগেদার, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ এই ফ্রেজটা, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি একসাথে থেমে গিয়েছিল। দেখো এখানে দুটো জিনিস, সমস্ত হাসি একসাথে থেমে গিয়েছিল, যেটা আমি বলেছিলাম যে লেট ওয়াইফ, ডিউকের লেট ওয়াইফ মারা গেছেন। সো ডেথ স্টপড অল হার স্মাইলস, তার সমস্ত স্মাইলকে কি করেছিল, হারিয়ে দিয়েছিল। এখানে আমি আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে চলে যাব, যেটা আমি বলেছিলাম ডিউক অ্যালফোনসো, তার যে লেট ওয়াইফ, তার নাম ছিল লিউক্রেজিয়া। 13 এজে তার বিয়ে হয়েছিল, 16 এজে তিনি মারা যাচ্ছেন। 16 এজে যখন তিনি মারা যাচ্ছেন, তখন এখানে একটা ক্রিটিক্যাল মুহূর্ত তৈরি হয়েছে, মানে এখানে বিভিন্ন জন ক্রিটিসাইজ করেছেন, সেই সময়ে অনেকে রুমার ছড়িয়েছেন যে ডিউক তাকে মেরে ফেলেছেন, ডিউক মার্ডার হার। সেই বিতর্ক থেকে আমি বলছি যে এখানে দুটো জিনিসকে ইঙ্গিত করছে। একটা হচ্ছে এই কথাটার মাধ্যমে বোঝাচ্ছে যেন তিনি চেয়েছিলেন যে তিনি মারা যাক, এই টোনটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এবং এই লাইনটা এখানে প্রমাণ পাচ্ছে যে ডিউক মার্ডার্ড হিজ লাস্ট ওয়াইফ। কিন্তু এই কথাটা আমি বলতে পারি পড়ার জন্য, বোঝার জন্য ঠিক আছে, আমি সেটাই ব্যাখ্যা করেছি। দেখো, অল স্মাইল স্টপ টুগেদার, দ্য লাইন কনসেন্ট্রেটস দ্য ট্র্যাজেডি অফ এ লাইফ ইন 5 ওয়ার্ডস, মার্ক দ্য টোন অফ দ্য ফাইনালিটি অ্যান্ড কমপ্লিট ল্যাক অফ রিগ্রেট। রিগ্রেট মানে অনুশোচনা, এখানে তার মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি বলছেন হোয়াট এভার হ্যাপেন্ড টু দ্য আর্লিয়ার ডাচেস উড বি রাইট, যা কিছুই হোক না কেন সেটা দ্যাট ওয়াজ রাইট, এটা ঠিক ছিল। এই ধরনের মানসিকতা এখানে প্রকাশ পাচ্ছে, তাই না? বলছে দেন অল স্মাইল স্টপ টুগেদার। আমি বলবো যে অ্যাকচুয়ালি ডেথ অফ দ্য ডাচেস, ডাচেসের যে মৃত্যু, সেটা কি করেছিল, তার হাসিটাকে বন্ধ করে দিয়েছিল। দেয়ার সি স্ট্যান্ডস, ওখানে সে দাঁড়িয়ে থাকে, অ্যাজ ইফ অ্যালাইভ, দেখুন দাঁড়িয়ে আছে যেন জীবন্ত অবস্থায়, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন জীবন্ত, প্রাণবন্ত, লাইভলি। Alive means lively. She stands. The Duke has returned to the present after reminiscing over his late wife. তাহলে তিনি ডিউক বর্তমানে ফিরে এসেছেন, আবার ডিউক আবার সেই পেন্টিং এর দিকে তাকিয়ে তিনি বলছেন দেখুন তাকে অ্যালাইভ বলে মনে হচ্ছে, তাকে জীবন্ত বলে মনে হচ্ছে।
উইল ইট প্লিজ ইউ রাইজ, ওই এনভয়েস মেসেঞ্জারকে বলছেন আপনি প্লিজ উঠবেন, প্লিজ ইউ রাইজ, গেট আপ, উঠুন মানে উঠবেন, রিকোয়েস্ট করছেন, উইল ইউ প্লিজ রাইজ, উই উইল মিট দ্য কোম্পানি বিলো। এখানে একটা কোম্পানি কথাটা বলা হয়েছে, দেখো এই কোম্পানি মানে এক দল, এই গ্রুপ অফ পিপলের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি যার সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল তিনি এনভয় মেসেঞ্জার, এই মেসেঞ্জারের সঙ্গে যারা আছেন তাকে কাউন্ট আছেন এবং এই গ্রুপ অফ পিপল সেখানে আছেন, তাদেরকে মানে কাউন্ট অ্যান্ড দ্য গ্রুপ অফ পিপলস হু ওয়্যার দেয়ার, দে আর রেফার টু হিয়ার অ্যাজ কোম্পানি। চলুন আমরা উই উইল মিট দ্য কোম্পানি, আমরা বাকিদের সঙ্গে, বাকি অন্যান্য মানুষরা যারা আছেন বিলো মানে নিচে, তাদের সঙ্গে দেখা করি। এই যে বলছে দ্য পিপল অফ দ্য কাউন্টস পার্টি হু আর ওয়েটিং ডাউন স্টেয়ার, সিঁড়ির নিচে যারা অপেক্ষা করছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে চলুন আমরা তার সঙ্গে দেখা করি। অর্থাৎ ডিউক ওয়ান্টেড টু মিট দ্য কাউন্ট অ্যান্ড দ্য কোম্পানি। ওকে ওকে, এরপর চলে যাই 48 to 56। আই রিপিট, আমি রিপিট করে বলছি, আমি পুনরায় বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিকেশনস। এখানে এই যে লাইনটা বললাম, এর আগেরটাই যেটা বলেছিল, দেখো আগের লাইনে যেটার থেকে শুরু করেছে আমি সেখান থেকে যাব। আগের লাইনে বলেছে ও স্যার, যেটা উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, এবং আমরা ওই সঙ্গে ওই যে কোম্পানির সঙ্গে দেখা করব, এবং তারপরে কোম্পানিটার যেটা কথাটা তোমাদেরকে বললাম, তারপরে বলছে আই রিপিট, আমি রিপিট করে বলছে দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মিউনিফিসেন্স মানে হচ্ছে জেনারোসিটি অর লিবারালিটি, মুক্ততা, জেনারোসিটি মানে উদারতা। অর্থাৎ দ্য কাউন্ট ইউর মাস্টার মানে দ্য মাস্টার অফ দ্য এনভয় অর দ্য মেসেঞ্জার, তার মাস্টার কে? কাউন্ট, যার কাউন্টের ডটারের সঙ্গে তার বিয়ে হবার কথা। তাহলে কাউন্ট হচ্ছে আপনার মাস্টার, তিনি পরিচিত, তিনি ওয়েল নোন কিসের জন্য? মিউনিফিসেন্সের জন্য, মানে জেনারোসিটি বা লিবারালিটির জন্য, উদারতার জন্য তিনি বিখ্যাত। ইজ অ্যাম্পল মানে যথেষ্ট, এনাফ। ওয়ারেন্ট মানে গ্যারেন্টি, ওয়ারেন্ট মিনস গ্যারেন্টি, অর্থাৎ সাফিসিয়েন্ট গ্যারেন্টি রয়েছে। দ্যাট নো জাস্ট প্রিটেন্স মানে এক্সপেকটেশনস, আশা, যে আশাটা করা হয়েছে কিসের? নো জাস্ট প্রিটেন্স অফ মাইন, আমার কোনো মানে যে আশা নেই, ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। ভালো করে দেখো, মিনিংটা ডবল নেগেটিভ করা আছে। তিনি বলছেন যে আপনার মাস্টার, কাউন্ট হচ্ছে আপনার মাস্টার, আপনার মানে প্রভু বলা চলবে না, মানে আপনার মালিক, সে কিন্তু মিউনিফিসেন্সের জন্য, তার উদারতা, তার জেনারোসিটির জন্য তিনি বিখ্যাত। এবং ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, যথেষ্ট গ্যারেন্টি রয়েছে, এনাফ ওয়ারেন্টি রয়েছে, এনাফ গ্যারেন্টি রয়েছে। দ্যাট নো জাস্ট প্রিটেন্স, আমি আবার বললাম প্রিটেন্স মানে এক্সপেকটেশনস, আশা, অফ মাইন, আমার যে আশাগুলো আছে সেগুলো কিসের জন্য? ফর ডাউরি মানে কি? ডাউরি মানে পণ, অর্থাৎ বিয়ের যৌতুক হিসাবে তিনি যেগুলো নেবেন সেগুলো নো উইল বি ডিসঅ্যালাউড, মানে নো ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। অ্যালাউড মানে কি? অনুমতি দেওয়া। ডিসঅ্যালাউড মানে কি? অনুমতি না দেওয়া, অর্থাৎ গ্রাহ্য হবে না। অর্থাৎ গ্রাহ্য হবে না এমন নয়, নো ডিসঅ্যালাউড মানে পজিটিভ সেন্স, মানে অ্যালাউ হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি যে ডাউরিটা নেব, আমি যে যৌতুকটা নেব, আমি জানি আপনার মাস্টার যথেষ্ট মিউনিফিসেন্স, আপনার যথেষ্ট লিবারাল, যথেষ্ট জেনারাস, উদার, তিনি আমার যে ডাউরি, আমার যে পণ, সেই পণের যে এক্সপেকটেশন, আশা, সেটাকে বিফল করবেন না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার প্রিয়, তার সুন্দরী মেয়ের, হ্যাঁ, অ্যাজ আই অ্যাভোড মানে হচ্ছে অ্যাজ আই শেড, অ্যাভোড মানে শেড, যেমনটি আমি বলছি অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, আর তার মেয়ে তো আমার জিনিস হবে। অর্থাৎ এখানে দেখো একজন মেয়ের সঙ্গে, একজন লেডির সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? অবজেক্টের তুলনা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, অবজেক্টের তুলনা করেছে, তাই না? অর্থাৎ the ladies, the women were nothing but the objects to the upper class people, to the
এলিট ক্লাস পিপল, তাদের কাছে অবজেক্ট হিসাবে মনে হচ্ছে, এবং ডিউক এটাই মনে করছে তিনি তো আমারই জিনিস হবেন। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে ডাউরির কথা কে বললেন? ডিউক বললেন, যে ডিউক ওয়ান্টেড সাম ডাউরি ফর দ্য ম্যারেজ। নেই, উই উইল গো, নো, আমরা যাব, চলুন, টুগেদার ডাউন, একসাথে নামি, স্যার একসাথে চলুন স্যার, আমরা দুজনেই একসাথে নামি। নোটিস নেপচুন, আবার যাবার সময় তিনি একটা কিসের দিকে তাকাচ্ছেন? তিনি একটা নেপচুনের কথা বলেছেন। নেপচুন হচ্ছে এখানে একটা গড, নেপচুন বলতে গড অফ সি ইন গ্রিক মাইথোলজি। গ্রিক মাইথোলজিতে নেপচুনকে বলা হয় সি গড। সি গডের একটা কি ছিল? ওখানে মূর্তি ছিল, একটা আইডল ছিল। সেই আইডলটার দিকে তাকিয়ে বলছেন, স্যার নোটিস দেখুন, নেপচুনের যে অর্থাৎ গড অফ সি, সমুদ্রের যে দেবতা নেপচুন, তার যে এটা দেখুন, আইডলটা দেখুন, মূর্তিটা দেখুন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে, ডিউক বোঝাতে চাইছে যে আই এম ভেরি মাচ কালচারাল, আমি যথেষ্ট সাংস্কৃতিক, কালচারাল মেন্টালিটি ইজ দেয়ার, হ্যাঁ, হেরিটেজ, কালচার, এগুলো তার প্রভাব রয়েছে, এটা প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। যদিও টেমিং এ সি হর্স, টেমিং মানে হচ্ছে কন্ট্রোল, সি হর্স মানে হচ্ছে সমুদ্রের ঘোড়া, সামুদ্রিক ঘোড়া, সি হর্স। এখন এই যে বলছে যেটা, যে এই ধরনের যে কাজটা টেমিং এ সি হর্স, এটা ইমেজটা কিসের? এই ইমেজটা রিলেটেড টু নেপচুন, এটা নেপচুনের সঙ্গে রিলেটেড, গ্রিক মাইথোলজির সঙ্গে রিলেটেড। থট এ রেয়ারিটি মানে রেয়ার ওয়ার্ক অফ আর্ট। দেখুন নেপচুন তিনি একটা সি হর্সকে কি করছেন? টেম করছেন। মানে ওই যে স্কাল্পচারটা, ওই যে ভাস্কর্যটা যেটা দেখানো হচ্ছে, সেখানে নেপচুন কি করছে? সেই সি হর্সটাকে কন্ট্রোল করছে, টেম করছে এইভাবে। সেই পুরো এটা ভাস্কর্যের ছবিটা, সেই ভাস্কর্যটা দেখাচ্ছেন ডিউক দেখিয়ে বলছেন যে দেখুন এটা রেয়ার, দিস ওয়াজ রেয়ার, এটা সহজে দেখা যায় না, রেয়ার পাওয়া যায় না। মানে এটা বোঝাচ্ছে নোট অফ দ্য প্রাইড ইন পজেশন, সম্পত্তির উপরে, পজেশন মানে সম্পত্তি, সম্পত্তির উপরে তার যে গর্ব, ডিউকের গর্ব, সেটা এখানে প্রকাশ পাচ্ছে, প্রাইড ইন পজেশন। একদম দেখো নোট করা আছে, এই নোটগুলো ভালোভাবে লক্ষ্য করবে, খাতায় লিখে নেবে দরকার হলে, যেটা তোমার কাজে লাগবে। থট এ রেয়ারিটি which Claus of Innsbruck cast in bronze for me, যেটা ক্লস অফ ইন্সবার্গ হচ্ছে একজন ইমাজিনারি স্কাল্পচারার, যিনি নেম অফ দ্য ইমাজিনারি স্কাল্পচার মানে যিনি এই ধরনের ভাস্কর্য তৈরি করেছেন, ভাস্কর্যবিদ, এই ধরনের ভাস্কর্যবিদ, যেটা কাল্পনিক একটা নাম তিনি বলেছেন, ক্লস অফ ইন্সবার্গ, তিনি ব্রোঞ্জের আমার জন্য তৈরি করে দিয়েছেন। অর্থাৎ এই ইমেজটা দেখিয়ে, এই আইডলটা দেখিয়ে, এই ওয়ার্কটা দেখিয়ে তিনি তার কালচারাল হেরিটেজ, তিনি তার প্রাইড, তার যে প্রপার্টি, তার যে পজেশন, সম্পত্তি, তার উপরে তার যে গর্ব রয়েছে, তার উপরে যে তার কর্তৃত্ব রয়েছে, সেই বিষয়টাকে তিনি এখানে প্রকাশ করতে চেয়েছেন ওই এনভয়ের সামনে, ওই মেসেঞ্জারের সামনে। ওকে, সুতরাং দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, একটা লাইন, একটা ওয়ার্ড আমি এখানে মিস করিনি, যে ডেসক্রিপশনটা দেখে তোমাদের কমপ্লিট একটা নলেজ এই কবিতাটা সম্পর্কে হবেই। এবং এই কবিতাটার এই অ্যানালিসিস পড়ার পরে যখন আমি এর উপরে লং কোয়েশ্চেন এবং এসে কিউ করব, তখন ফলো করে নেবে, দেখবে তোমার প্রিপারেশনস মাই লাস্ট ডাচেস ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য কমপ্লিট হয়ে যাবে, আই গ্যারেন্টি। যাই হোক, এই কথাটা বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, কিন্তু শেষ করার আগে আবার অন্যান্য ক্লাসের মতন রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।